আমারে যদি জাগালে আজি না ফিরো না তবে ফিরো না করো করুণ আখি পার আমারে যদি জাগালে আজি না বাদল ভরা নিবিড় বন শাখার পরে আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে নিবিড় বন শাখার পরে আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে বাদল ভরা অলস ভরে ঘুমায়ে আছে রাত ফিরো না তবে ফিরো না করো করুণ আখি পার আমারে যদি জাগালে আজি না বিরামহীন বিজলি ঘাতে নিদ্রা হারা প্রাণ বরষা জল ধারার সাথে গাহিতে চাহে গান বিরামহীন বিজুলি ঘাতে নিদ্রাহারা প্রাণ বরষা জল ধারার সাথে গাহিতে চাহে গান হৃদয় মোর চোখের জলে বাহির হলো তিমির তলে হৃদয় মোর চোখের জলে বাহির হলো তিমির তলে আকাশ খোঁজে ব্যাকুল বলে বাজায়ে দুই হাত ফিরো না তবে ফিরো না করো করুণ আখি পার আমারে যদি জাগালে আজি না বেলমঠের সাধুদের কথাই হচ্ছে। ট্রেনিং সেন্টারের ব্যাপার সব। ট্রেনিং সেন্টারে থাকার সময় বেলমঠের অনেক জ্ঞানীগুণী সন্ন্যাসীর সান্নিধ্যে পেয়েছি। পাশের একতলা বিল্ডিংয়ের একটা ঘরে থাকতেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ স্বামী চণ্ডিকানন্দ মহারাজ। লম্বা চুল, বয়স প্রায় 80, তখনও গান লিখতেন। সারা ঘর গানের বইয়ে ভর্তি। তিনি শিখিয়েছিলেন কীভাবে গানের ইংরাজি অনুবাদ করতে হয়, কী ধরনের শব্দ ব্যবহার করা উচিত, মিড়ের কাজে অ আ কিংবা অ করান্ত কথা, ভৈরবী ও ইমন কল্যাণের বাক্যকে ভেঙে লেখা ইত্যাদি। তার কয়েকটি গান অনুবাদ করে দিয়েছিলাম। সবসময় তিনি গানের জগতে থাকতেন। তাড়াতাড়ি হাঁটতেন, হঠাৎ দাঁড়িয়ে গুনগুন করে গাইতেন নিজের মনে। বিকেল 3টের সময় ঘরের সামনে গাছের নিচে ইজি চেয়ারে বসে গান লিখতেন। ঘরে একটা ছোট্ট ট্রানজিস্টার রেডিও ছিল তার। সকালে সংবাদ শুনতেন নিয়মিত। প্রেমানন্দ মেমোরিয়াল বিল্ডিংয়ে একতলায় বাঁ প্রান্তের ঘরে থাকতেন স্বামী শান্তানন্দ মহারাজ। উচ্চ আধ্যাত্মিকতা সম্পন্ন হিসাবে সাধুরা খুব সম্মান করতেন তাকে। খুবই বৃদ্ধ, হাঁটাচলা করতে পারতেন না বিশেষ, খুব কম কথা বলতেন, মাঝে মধ্যেই হেঁচকি উঠত, দীর্ঘকালের রোগ। বিকেলে আমরা কয়েকজন যেতাম তার কাছে। একজন কথামৃত পড়তেন, মহারাজের সঙ্গে আমরা চুপচাপ বসে শুনতাম। একটা ইজি চেয়ারে আধশো অবস্থায় থাকতেন। হঠাৎ সোজা হয়ে বসতেন, সামনের দিকে তাকিয়ে প্রণাম করতেন হাত জোড় করে। আপনারা দেখলেন ওই মহাবীর হনুমান এসেছেন? দেখুন, দর্শন হচ্ছে। আপনারা দেখলেন ওই মহাবীর হনুমান এসেছেন? আমাদের বলতেন প্রায় দিব্য দর্শন হতো তার। মিশন অফিসে অ্যাকাউন্টস বিভাগে ছিলেন আত্ম মহারাজ। লম্বা শরীর, আস্তে আস্তে হাঁটতেন, অসাধারণ পাণ্ডিত্য। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিভিন্ন বিষয়ে
প্রায় পাশ্চাত্য বিশেষজ্ঞদের বক্তব্য, তার চুলচেরা বিশ্লেষণ, আজকের যুগে তার প্রাসঙ্গিকতা কতটা বলে যেতেন সহজ সরল ভাষায়। কাজের সময় চুপ, অন্য কথা বলতেন না। কাজের ব্যাপারে দরকার হলে দু একটি শব্দ ব্যাস। অফিসের শেষে বাইরে এসে তবেই কথা, তবে 8-10 মিনিটের বেশি কথা নয়। বড় উত্তর হলে তিনি লিখে জানাতেন। আমার ক্ষেত্রে এমন ব্যাপার বেশ কয়েকবার হয়েছিল। দুবার তো 18 থেকে 20 পাতা ছিল তার উত্তর। নিজের ঘরে বসে লিখতেন। দেখছেন বেলমোটের সন্ন্যাসীরা কত গুণী। আমরা তো এইভাবে ডিটেলসে জানতামই না, বা বাইরের লোক জানেও না। কত গুণী লোক, মানে কি বলবো, মানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণীদের মধ্যে এই সব গুণী সব ওখানে বেলমঠে বসে আছেন। প্রচার দরকার নেই। যাকে ঠাকুর প্রচার করবেন, স্বামীজি প্রচার করছেন, প্রচার করিয়েছেন। রঙ্গনাথনন্দকে দিয়ে প্রচার করেছেন, আত্মস্থানন্দকে দিয়ে প্রচার করেছেন। তো যাকে দিয়ে প্রচার করবেন ঠাকুর করবেন। তার মানে এই নয় যে বাকি সাধুরা সব অজ্ঞ, সব বড় বড় পণ্ডিত। শুনছেন তো। মিশন অফিসের পিছনে ছিল রিলিফ ডিপার্টমেন্ট। দেখতেন শ্রীশ মহারাজ, বয়স 50-এর মতন, ফর্সা চেহারা, মাথায় টাক, সবসময় হাসি মুখ। তিনি ছিলেন আর্টিস্ট। অফিসের সামনের বারান্দা, সেখানে স্ট্যান্ডে রাখা ইজেল কিংবা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি, ছবি আঁকা, মূর্তি করা দুটোতেই দক্ষ। দেয়ালে 3-4টে ছবি টাঙানো। আমি গেলেই 2 টাকা দিয়ে বলতেন, বাদাম ভাজা কিনে আনো, খেতে খেতে গল্প করা যাবে। রসিক মানুষ, মজা করে বলতেন, বাদাম ভাজা কেন চাই? মানুষ কথা বলতে শুরু করলে থামতে চায় না। আমি যতক্ষণ বাদাম খাবো ততক্ষণ তুমি বলার সুযোগ পাবে, আর তোমার খাওয়ার সময় আমি স্কোপ পাবো উপদেশ দেবার। শ্রীশ মহারাজের কাছে অনেক গল্প শুনেছি। সাধু হতে আসা দীর্ঘকাল পরে তিনি বেলমঠেই আছেন। নতুন নতুন ছেলেদের সাধু হতে আসার সময় কেমন ঘটনা হয় তা বলতেন আর হাসাতেন। শুনুন, সব সাধু হতে এসছে, কিরম সব সাধু হতে। একবারের কথা, বর্ধমান থেকে একজন যোগ দিয়েছে বেলমঠে। বাবা বড় ব্যবসায়ী, চাল ডালের ব্যবসা। ছেলে সাধু হয়ে গেছে শুনে মঠে এসেছেন ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে। অফিস থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো ছেলে যেখানে রয়েছে রান্নাঘরে। পাশের হল ঘরে ছেলে অন্যান্য সাধু ব্রহ্মচারীদের সঙ্গে বসে বসে সবজি কাটছে। ছেলের হাতে কুমড়ো দেখি বাবা চেঁচিয়ে উঠলেন, কুমড়ো কাটার জন্য বেলমঠে এসেছিস? বাড়ি চল, তোকে গাড়ি কুমড়ো কিনে দেবো, দিচ্ছি, কত কাটবি কাট। একবার ছেলেকে নিয়ে যেতে মা বাবা ট্যাক্সি চেপে মঠে এসেছেন ছেলে সাধু হবে। বাড়িতেই নাপিত ডেকে মাথা মুন্ডন করে আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করে খাইয়ে ছেলেকে নতুন গেরুয়া কাপড় পরিয়ে মঠে নিয়ে এসছেন। কোনো নিয়মকানুন কিছু জানে না, একদম বাড়িতে মঠে সন্ন্যাসী সাজিয়ে গেরুয়া কাপড় পরিয়ে নিয়ে চলে এসছেন। সাধুরা অনেক কষ্টে বোঝালেন যে এভাবে সাধু হওয়া যায় না, অন্তত 10-11 বছর ব্রহ্মচারী অবস্থায় থাকার পর তারপরে সন্ন্যাস। বুঝলেন, এইসব কাণ্ড হয় বেলমঠে। কতটুকু আমরা জানি, কিছুই জানি না কী সব কাণ্ড করছে। আমি খুব ইন্টারেস্ট ছিলাম এই কাণ্ডগুলো, বেলমঠের এই কাণ্ডগুলো শোনবার জন্য, কিন্তু কোনো বইতে পাইনি। কিন্তু এমন ঠাকুরের লীলা দেখুন, ভেতরে অনুরাগ হলে ঠাকুর ঠিক পাঠিয়ে দেন যা যা দরকার। এই বুড়ো বয়সে মরবার সময় এই সন্ন্যাস জীবন ও বেলুড় মঠ বলে বইটা শ্রীমসানন্দের লেখা পাঠিয়ে দিয়েছি। আমি ঠিক যা চাইছিলাম, মানে বহু বছর ধরে খুঁজছিলাম যে বেলমঠের সন্ন্যাসীরা কীরকমভাবে তাদের ট্রেনিং হয়, কীভাবে তারা থাকে খায়। তো এইটা জানবার জন্য খুব মানে উদ্বিগ্ন ছিলাম। তো খবর পাচ্ছি না, বহু বই পড়েছি বেলমঠে, কোনো বইতে এরকম ডিটেল নেই। হঠাৎ এই বইটা ছেলে আমাকে জিজ্ঞেসও করেনি, দেখুন এটা ঠাকুর পাঠিয়ে দিয়েছেন আমাকে। ঈশ্বরের কাছে চান, অনুরাগ যদি থাকে, ব্যাকুলতা থাকে, আপনি পাবেন।